নির্বাচনকে সামনে রেখে নানামুখী চাপে রয়েছে বিএনপি। গ্রেফতার ও সাজার ভয় কাটিয়ে আবারও চাঙ্গা হচ্ছে নেতাকর্মীরা। 16 ডিসেম্বর ঢাকায় বিজয় র্যালিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বর্তমান পরিস্থিতিতে এই উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। তাই মাঠের আন্দোলন সফল করতে তৃণমূলের সব নেতাকে বার্তা দিয়েছে দলটি। কি সেই বার্তা জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। সরকার পতনের এক দফা দাবি আদায়ে আরো কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মনোবল বেড়েছে নেতাকর্মীদের, আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তারা। তাই মাঠের কর্মসূচিতে সক্রিয় হচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও। বিএনপি সূত্রে জানা গেছে, 10 দিন ধরে সব সাংগঠনিক জেলার পর সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে মূল বার্তাই ছিল বিএনপির জন্য এই আন্দোলন বাঁচা মরার লড়াই। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ বিএনপি ঘোষিত এবং বিএনপি সহ সমমনা দলগুলো ঘোষিত সকাল সন্ধ্যার হরতাল চলছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বন্ধুরা আমার, নানা ঘটনা এবং নানা ধরনের দুর্ঘটনার মধ্যে দিয়ে পার হচ্ছে আজকের দিনটি। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন, এক গণবিরোধী, অমানবিক, দখলদার সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে, জবরদস্তিমূলক আঁকড়ে ধরে রেখেছে। এবং এই যে আঁকড়ে রাখা, এইখান থেকে জনগণের কোনো দাবি, কোনো আহ্বান তারা কর্ণপাত করছে না। তারা যে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে সেটা তারা মানতে চান না বলেই আজকে দখলদারিত্ব করছেন জনগণের উপর, খবরদারি করছেন জনগণের উপর। আবারও একতরফা নির্বাচন তারা করছে। দেশ বিদেশ থেকে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, অনেকে অনুরোধ করেছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা মুখ দিয়ে একবারও বের করেন না আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রী সহ উন্নয়নের কথা বলেন, পদ্মা সেতুর কথা বলেন, নানা ধরনের কথার ফুলঝুরি ছোটান, কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মালিকানা, অর্থাৎ জনগণ কাকে ক্ষমতায় বসাবে আর কাকে বসাবে না, এই ক্ষমতাটা জনগণের কাছে ফেরত দিতে চান না। রাষ্ট্রশক্তিকে কবজায় নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে একবারে হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে শেখ হাসিনা দেশ চালিয়ে যাচ্ছে। উনি মনে করছেন আমাকে বোধহয় সবাই কত না ভাবেই প্রশংসা করছে, লৌহ মানবী, অমুক তমুক নানা কথা, আর উনি এতে খুশিতে গদগদ। একটি রাষ্ট্র চালাতে গেলে তার যে কিছু বিধিবদ্ধ আইন আছে এবং এই আইন অনুযায়ী যে চালাতে হয়, এটা তিনি কখনোই গুরুত্ব দেন না, কখনোই দেননি। আর এই দীর্ঘ 1.5 দশক তিনি মোটেই এটাকে পাত্তা দিচ্ছেন না। এমনকি মধ্যযুগীয় রাজা বাদশারাও যতটুকু আইন কানুন মান্য করতেন বা আইন কানুন মেনে চলতেন, শেখ হাসিনা ওই মধ্যযুগীয় যে সময়, অন্ধকার সময়, সেটিকেও তিনি অতিক্রম করে গিয়ে আরো গভীর নিবিড় অন্ধকারের মধ্যে চলে গেছেন। এতই অত্যুগ্র ক্ষমতা তার হাতে দরকার। তিনি নিজেই বলেছিলেন আমার আরো ক্ষমতা দরকার। আর এই আরো ক্ষমতা দরকার বলতে গিয়ে তিনি সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙেছেন। নির্বাচন কমিশন সেখানে কৃতদাস, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কৃতদাস,
বিচার বিভাগ সেখানে কৃতদাস, জনপ্রশাসন সেখানে কৃতদাস, সব কৃতদাসকে দিয়ে তিনি ভরিয়ে রেখে জনগণের উপর তিনি ছড়ি ঘোরাচ্ছেন। এই বিপন্ন সময়, এই নষ্ট সময় এর আগে এদেশে মানুষ কখনো দেখেছে কিনা জানি না। বন্ধুরা আমার, একতরফা নির্বাচন, ডামি নির্বাচন সবাই বলছে, তিনি কোনো কথা কারো না শুনে তিনি ওই পথেই এগোচ্ছেন এবং এগোতে গিয়ে যত ধরনের কারসাজি, যত ধরনের অপকীর্তি, যত ধরনের অপকর্ম করা দরকার সেগুলো একটার পর একটা তিনি করে যাচ্ছেন, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই। ভ্রুক্ষেপহীন এক শাসক এক অমানবিক পন্থায় তিনি হাঁটছেন। তার একজন নেতা বলছেন, যদি নৌকায় ভোট দেন তাহলে ভোট কেন্দ্রে আসতে হবে না। তারপরে আরেকজন বলছেন, যারা নৌকাকে ভোট দেবে না, বড়াই গ্রামের এক আওয়ামী লীগ নেতা, তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না। গণমাধ্যমে আসছে সব। কি অনাচার, কি দুর্বৃত্তপনা চলছে এই দেশটাকে নিয়ে। শেখ হাসিনার মনোবাঞ্ছা পূরণ করার জন্য তিনি লেলিয়ে দিয়েছেন সবাইকে, এবং এই লেলিয়ে দিতে গিয়ে তিনি কোনো মানবতা, কোনো মানবিক বোধ, কোনো মানবাধিকার কিছুই তিনি রাখছেন। আমরা এখনো জানি না এরা কারা, এই মানবতার শত্রু কারা, কারা নাশকতা করেছে। আজ সকালে মোহনগঞ্জ থেকে আসা এই ট্রেনে, একই ট্রেন, কয়েকদিন আগে তার স্লিপার খুলে নেওয়া হলো, সেখানে একজন মারা গেলেন। তাহলে একই ট্রেন, এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এটা কেন আজকে এইভাবে 4 জন মানুষ পুড়ে মরল? এটার সাথে রাষ্ট্র ক্ষমতার নিশ্চিত সম্পর্ক আছে। আজ একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, পুলিশ কমিশনার তিনি বলেছেন যে যারা অবরোধ হরতাল দেয় তারাই এটা করেছে। তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, চারিদিকে তার লোক বসানো আছে, কৃতদাস বসানো আছে, একই কথা বলবে, শেখ হাসিনার সুরের কথা বলছে। আপনি এখনো তো তদন্ত সম্পন্ন করেননি। আগেই মানে গাড়ির আগে ঘোড়া জুড়ে দিলেন, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিলেন। সমস্ত, এখন যদি বলি যে যে সমস্ত ঘটনা, যে সমস্ত সিমটম, এখানে সম্পূর্ণরূপে সরকার এটার জন্য দায়ী বলে আমাদের অনেকের কাছে বিশ্বাস হয়, জনগণও সেটা মনে করে। একই ট্রেন 2 বার আক্রান্ত হচ্ছে, আর সরকারের এখানে কোনো হস্তক্ষেপ নেই, কোনো নজরদারি নেই। অবলীলায় এই এতগুলো প্রাণ ঝরে গেল। এখান থেকে কি মনে হয় না যে এখানে এমন একটি পরিকল্পিত ঘটনা যেটার সাথে সরকারের সম্পর্ক আছে, রাষ্ট্রের সম্পর্ক আছে? গত 2 দিন আগে, 2 দিনকে আমি গতকালই একটা পরিপত্র দেখলাম, সেটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ডিজি হেলথকে দেওয়া হয়েছে, হাসপাতালগুলোয় যেন ডাক্তাররা সবই স্ট্যান্ড বাই থাকে। এটা কেন, কিসের জন্য হঠাৎ? এগুলো তো সাধারণ মানুষের মনের মধ্যে, সবার মনের মধ্যে তো এটা একটা সন্দেহ যাচ্ছে। এই ঘটনা তাহলে কে করেছে এটা তো এখন সুস্পষ্ট হয়ে উঠছে। আর কমিশনার সাহেব, আপনি কোনো কিছু সম্পন্ন না করেই, তদন্ত সম্পূর্ণ না করেই আপনি বলে দিলেন অবরোধ হরতালকারীরা করেছে। এই অবরোধ হরতালকারীদের উপর দায় চাপানোর এটা একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা, এটা আমরা বারবার বলেছি।
যে সরকার এখন জঙ্গি নাটক করবে, নাশকতার নাটক করবে। আমরা প্রতিদিনই প্রায় বলে আসছি, বিভিন্ন জায়গা থেকে এটা বলছে, এবং সেটা এখন বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। আজকের রেলওয়ের ঘটনাটাও, তেজগাঁ ট্রেনের ঘটনাটাও তাই। গোটা দেশ, সাধারণ মানুষ, বিরোধী দল গণতন্ত্র ফেরানোর জন্য, নিজের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য আজকে লড়াই করছে। সবাই ভয়ে আছে, সবাই আতঙ্কে আছে। কেউ যদি সরকারের ন্যূনতম কোথাও সমালোচনা করে, ডান দিকে বাম দিকে তাকায়, কেউ শুনলো কিনা, কেউ দেখলো কিনা। 71 সালে এই জন্যই এত মানুষের প্রাণ গেল, এত নারীর সম্ভ্রম গেল, যে 52-53 বছর পরেও ক্ষমতাসীনদের ভয়ে সবসময় কুণ্ঠিত থাকতে হবে, ডানে বামে সবসময় তাকাতে হবে, সামনে পিছনে লক্ষ্য রাখতে হবে যে আমি সরকারের যতটুকু সমালোচনা করলাম সেটা সরকারের লোকরা শুনতে পেল কিনা। বাংলাদেশ, এখানে সাধারণ মানুষের আর কোনো ক্ষমতা নেই। সাধারণ মানুষ বন্দী। আজকে গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করছে গোটা সমাজ, গোটা রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে। কখন কার বাসায় ধেয়ে চলে যাবে, যে যাকে লক্ষ্য করে যাবে তাকে না পেলে তার ছোট ভাইকে ধরবে, বাবাকে ধরবে, নাহলে তার স্ত্রীকে ধরে নিয়ে আসবে। এটা 71 সালের খান সেনাদের বর্বরতা থেকে কতটুকু পার্থক্য রয়েছে। জনিকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে 2015 সালের আন্দোলনে। কে করেছে? আইন শৃঙ্খলা বাহিনী। এখন এবারে জনির বাবাকেও ধরে নিয়ে আসা হয়েছে, একজন বয়স্ক মানুষ, তাকেও ধরে নিয়ে হয়েছে। এই ঘটনা, এই অমানবিকতা, এই পুলিশি তাণ্ডব আজকে গ্রাম গঞ্জ থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায়। শুধু সন্তান আওয়ামী লীগ করে, সরি, এই সন্তান বিএনপি করে, বাবা বিএনপি করে, ভাই বিএনপি করে, অথবা বোন বিএনপির মহিলা উইংয়ের সদস্য, মহিলা দলের সদস্য। এই কারণে তাকে যদি না পায়, তার অন্য যারা আছেন ভাই বোনেরা, তাদের উপরেও নেমে আসে অত্যাচারের খর্ব। সরি, এই পরিস্থিতি, এই দৃশ্য এখন সারা দেশ, সারা দেশব্যাপী। বন্ধুরা, গোটা জাতি এক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে বাস করছে। এক অন্ধকার জঙ্গল, যেখানে চারিদিকে ঘিরে আছে ভয় এবং আতঙ্কের বিভিন্ন উপাদান। সরি। আর এই ভয় এবং আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় নির্বাচনকে সুসম্পন্ন করা, ভোটারবিহীন নির্বাচনকে নিশ্চিত করা। আর এ ব্যাপারে এবারে শেখ হাসিনা একেবারে বেপরোয়া। উনি ভাবছেন রাশিয়া আছে, ভারত আছে, আমার আবার ভয় কিসের? রাশিয়ার, ভারত আমাকে সমর্থন দিলেই আমার কিসের ভোট সেন্টার লাগবে, কিসের ভোটার লাগবে, কিসের স্বচ্ছ নির্বাচন লাগবে? তাদের কর্তা ব্যক্তিরা মাঝে মাঝে স্টেটমেন্ট দিচ্ছেন, তা তো দেবেনি। বাংলাদেশের গণতন্ত্র থাকুক বা না থাকুক, এটা তো ভারতের কোনো যায় আসে না। আর রাশিয়ার তো মোটেই যায় আসে না, তার নিজের দেশেই গণতন্ত্রের বিশাল ঘাটতি, একনায়কের দেশ। সুতরাং আজকে তাদের সমর্থনে শেখ হাসিনার একেবারে পোয়াবারো। ভারত নিজে গণতান্ত্রিক দেশ, কিন্তু সে অন্য দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সমাজ গঠিত হোক,
এটা তারা চাচ্ছে না। যে কয়জন কর্তা ব্যক্তি ভারত থেকে এসছেন প্রত্যেকেই জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বিরুদ্ধে আজকে একটা জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের মানুষ বিস্মিত, হতবাক। ভারতের কাছ থেকে এটা কামনা করেনি, কিন্তু যারা আধিপত্যবাদী শক্তি তারা সবসময় চায় তার আশেপাশের ছোট দেশগুলোকে কবজা করতে। আমি জওহরলাল নেহরু সাহেবের একটি বই পড়েছিলাম, ডিসকভারি অফ ইন্ডিয়া। তার মধ্যে এক জায়গায় তিনি বলেছেন, ফর স্মল নেশন স্টেট ইজ ডুমড, ইট মে সার্ভাইভ অনলি কালচারাল অটোনমাস এরিয়া বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। আজকে কি সেই পলিসি বাস্তবায়ন করতে চাচ্ছে ভারত, যে তারা তাদের আশেপাশে কোনো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট দেখতে চায় না, বড়জোর একটা কালচারাল অটোনমাস, একটা সাংস্কৃতিক স্বায়ত্তশাসন দিয়ে তাদের অধীনেই তারা রাখবে? এই মনোবৃত্তির তো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আজকে তাদের দিক থেকে বাংলাদেশে। এটা বড়ই দুর্ভাগ্যজনক। বন্ধুরা আমার, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, ৭১ সালে আমাদের ভরসা ছিল জনগণ। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে তারা খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে এবং পথ চিনিয়ে দিয়েছে, নিরাপদ আশ্রয়, যেন তারা পরবর্তী পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। বন্ধুরা, আমরা গণতান্ত্রিক সংগ্রাম করছি, আমরা সশস্ত্র যুদ্ধ করছি না। তারপরেও আজকে যে জুলুম, নিপীড়ন, নির্যাতনের যে ভয়াবহ অত্যাচার, উৎপীড়ন আর প্রতি পদে পদে ষড়যন্ত্র আর নীল নকশার আমরা যে বিস্তৃতি দেখতে পাচ্ছি, সেখানে মধ্যেও আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে আমি আমার ভোটটা দেব, এই পদ্ধতি নিশ্চিত করার জন্যই আজকের এই গণতান্ত্রিক সংগ্রাম, আজকের এই শান্তিপূর্ণ সংগ্রাম। সেই সংগ্রামী আমরা অব্যাহত চালিয়ে যাচ্ছি এবং এটা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত না আমাদের বিজয় অর্জিত হয়। আপনারা দেখেছেন দলের দলের মহাসচিব সবাই তাকে বলে একজন সজ্জন ব্যক্তি, সাধারণ মানুষের কাছে একজন ভদ্রলোক, একজন সজ্জন ব্যক্তি হিসেবে যার পরিচিতি। আমির খসরু মাহমুদ চৌধুরীও তিনি এদেশের একজন বরেণ্য উদ্যোক্তা, রাজনীতিবিদ, মন্ত্রিত্ব করেছেন। তাদেরকে দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে। কালকে একটি মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হয়, সেখানে আরেকটি নাশকতার মামলায় সোনারেস দেখিয়ে এবং কারাগারে প্রেরণ করা হয়। এবং যে সাব ইন্সপেক্টর এই দরখাস্ত করেছে সে 10 দিনের রিমান্ডও চেয়েছে, সেই রিমান্ড মঞ্জুর হয়েছে, জেলঘাটে জিজ্ঞাসাবাদ। এটা কেন? এই নিপীড়ন কেন? শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে চান বর্তমান যে পুলিশ কর্মকর্তারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, যে বিএনপির মহাসচিব, তারপর মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার, প্রায় 23-24 হাজার নেতাকর্মী আজকে কারাগারে। কি কারণ? মিথ্যা কারণে, অসত্য মামলা দিয়ে। এবং এটা মানে এখন স্বীকারও করলেন আওয়ামী লীগের মন্ত্রী যে শুধুমাত্র নির্বাচনে আসার দর কষাকষি করতেই তাদেরকে ভেতরে ঢোকানো হয়েছে। এরপরে আর কি থাকতে পারে? দেশ বিদেশ প্রত্যেকটি জায়গায় আজকে মানুষ বিস্মিত হয়েছে। আরে বিএনপি এতদিন যে কথা বললো, আজকে আওয়ামী লীগের মন্ত্রী সেটা স্বীকার করলো যে তারা শুধুমাত্র নির্বাচনে আসার দর কষাকষি করতে আজকে মির্জা আলমগীর জেলে, আজকে মির্জা আব্বাস জেলে, আজকে আমির খসরু মাহমুদ জেলে, আজকে শাহজাহান জেলে, আজকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জেলে, এবং এর সাথেও আরো গুরুত্বপূর্ণ নেতা নীরব, মুন্না, জাহাঙ্গীর, মজনু, এরা সবাই জেলে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এরা জহিরুদ্দিন স্বপন, এরা প্রত্যেকেই আজকে কারাগারে।
কারণ যে নিশ্ছিদ্র, নিরাপদ এবং ভোটারবিহীন একটা নির্বাচন করা, নির্বাচনে যেন কোনো টু শব্দ না হয়, এই টু শব্দের আতঙ্কেই আজকে বিএনপির নেতাকর্মীরা কারাগারে। আর 2018 সাল থেকে এদেশের সবচাইতে যিনি জনপ্রিয় ব্যক্তি, সেটা শেখ হাসিনা বুঝতে পেরেছে। বুঝতে পেরেই আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ 6-7 বছর হতে চলল তাকে কারাগারে আটকে রেখে, তার চিকিৎসা না দিয়ে তিলে তিলে তাকে নিঃশেষ করে পৃথিবী থেকে বিদায় করার সকল আয়োজন করেছে। না উন্নত চিকিৎসা, না কোনো উন্নত মানের চিকিৎসা, কিছুই তাকে দেওয়া হচ্ছে না। এগুলোর সব উদ্যোগটাই হচ্ছে গণতন্ত্রকে বন্দী রাখা, গণতন্ত্র যেন তার বন্দী অবস্থা থেকে মুক্ত হতে না পারা। খালেদা জিয়া যদি আজকে মুক্ত থাকতেন, তাহলে সকল বাধা অতিক্রম করে তিনি এই অনাচার অন্যায়ের বিরুদ্ধে তার যে দৃঢ় অঙ্গীকার তিনি সবসময় করেছেন, তার সমগ্র রাজনৈতিক জীবনে আপসহীন এবং এক অদম্য সাহসিকতার প্রতীক হিসাবে তিনি যেভাবে লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আপসহীন থেকে জনগণের সাথে সত্য কথা বলে, জনগণের সাথে যে ওয়াদা করেছেন সেখান থেকে বিন্দু মাত্র বিচ্যুত না হয়ে যে নেত্রী সংগ্রাম করেছে, তাকে, তার এই সাহস, তার এই অদম্য নেতৃত্বকে ভয় পেয়ে শেখ হাসিনা আজ রাষ্ট্রশক্তি দিয়ে তাকে কারাগারে আটকে রেখেছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যেই এদেশের মানুষ আজকে দিন যাপন করছে। কারো জীবন জীবিকা, বসবাস, সহায় সম্পদ, কোনো কিছুরই নিরাপত্তা নেই। সব এক ভয়াল গহ্বরের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি এর পাশাপাশি ছোট্ট একটি বিষয়ে, আজকে মোট কতজন হয়েছেন সেটা বলে তারপরে আপনাদের সামনে আরো একটু কথা আছে, সেটি আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এই গ্রেপ্তার দেখান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা মামলায় ফরমাশি রায়ের সাজা। রাজধানীর কোতোয়ালি, গুলশান ও কদমতলী থানার 3টি মামলায় মোট 28 জন বিএনপি নেতাকর্মীকে ফরমাইশি রায়ে সাজা প্রদান করেছে আদালত। এর মধ্যে কোতোয়ালি থানা বিএনপি নেতা আবু তাহের, পারভেজ আলম, রজব আলী, পিন্টু, সাখাওয়াত হোসেন, রিয়াজ আহমেদ রিয়াজ ও ইমরান হোসেন সহ মোট 29 জন নেতাকর্মীকে 3 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। গ্রেপ্তার: ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে পুলিশ তার বাসায় গিয়ে তাকে না পেয়ে দেলোয়ার হোসেনের ভাগিনা এইচএসসি 3য় বর্ষের ছাত্র তাসকিন জোভানকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। অথচ তাসকিন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। সরকারি তিতুমির কলেজের ছাত্র দলের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন টোটন ও সহসাধারণ সম্পাদক সুমন বাসারকে আজ হরতালের শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জাতীয়তাবাদী তাঁতি দল ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সদস্য সচিব মোক্তার হোসেন মণ্ডল, লক্ষ্মীপুর জেলাধীন সদর পূর্ব তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও নেত্রকোনা জেলাধীন বারহাট্টা উপজেলার 5 নম্বর চিরাম ইউনিয়নের তাঁতি দলের সভাপতি আল আমিন সহ কয়েকজন নেতাকর্মীকে আজ হরতালের শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দুকে আজ হরতালের শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানাধীন 32 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জ জেলা ছাত্র দলের মোহাম্মদ উজ্জ্বল মিয়াকে বড় বহুলা এলাকায় একটি জানাজা নামাজ থেকে গতকাল ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।
সুনামগঞ্জ জেলায় আজকের শান্তিপূর্ণ মিছিল শেষে ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক তারেক সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালী জেলাধীন চৌমুহনী পৌর বিএনপি প্রচার সম্পাদক বাচ্চু মিয়া, 3 নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল, যুবদল নেতা মোহাম্মদ সুমন সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত ও তার স্ত্রীকে ঢাকা থেকে ডিবি পুলিশের টিম চাঁদপুরের হাজীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। মুকিতকে গ্রেপ্তার অবস্থায় ঢাকায় নিয়ে এসেছে এবং তার স্ত্রীকে রাস্তা থেকে ছেড়ে দিয়েছে। দেখেন কি ধরনের অনাচার চলছে গোটা দেশটিতে। বন্ধুরা, এই মোটামুটি এছাড়াও দিনাজপুর জেলায় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমানের বাসায় গভীর রাতে পুলিশ তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে তার বাসার আসবাবপত্র ভাঙচুর ও পরিবেশের সাথে দুর্ব্যবহার করে। সবুজবাগ থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান সজলকে না পেয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার ছেলে জুবাইর রহমান বনশ্রীতে ধরে নিয়ে গিয়ে তার বাবা হাবিবুর রহমানকে ফোন করে আনার জন্য বলে। ছেলে রাজি না হয় আওয়ামী সন্ত্রাসী তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার 225 জন, মোট মামলা 8টি, মোট আসামি 775 জনের অধিক নেতাকর্মী, মোট আহত 60 জনের অধিক নেতাকর্মী। এছাড়াও 15 নভেম্বর থেকে তফসিল ঘোষণার পর থেকে আমাদের কাছে এখানে যত গ্রেপ্তার হামলা মামলা হয়েছে এবং 28 অক্টোবরের পর থেকে এবং 28-29 জেলার পর থেকে সমস্ত তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে উপস্থিত করলাম। বন্ধুরা, এর সাথে একটি ঘোষণা, আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান চলমান আন্দোলন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে এই হরতাল পালন করতে গিয়ে যারা আহত হয়েছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করছি, মিথ্যা মামলা প্রত্যাহার করে। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আজকের এই হরতাল সরকারের সকল চোখ রাঙানি এবং জুলুম পীড়নকে উপেক্ষা করে যারা এই হরতালকে বলবৎ করেছেন, পালন করেছেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দেশবাসী এই হরতালে স্বতঃস্ফূর্ত সমর্থন দেওয়া দেশবাসীকে তিনি আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং সমমনা দল যারা এই হরতাল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, হরতাল পালন করেছেন, তাদেরকেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।